আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা শিখতে যাচ্ছি ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম জিনিসটা আসলে কি এবং কিভাবে সমাধান করতে হয়। একই জাতীয় কিছু জিনিস দেয়া থাকবে, সেই জিনিসগুলো থেকে আমাদের আগে একটা জিনিসের দাম বের করতে হবে, তারপর যতগুলো চাবে সেগুলোর দাম বের করব। সেটাই হচ্ছে আমাদের ঐকিক নিয়ম বা এককের নিয়ম। একক থেকেই কথাটা আসছে, আমাদের ঐকিক শব্দটা চলে আসছে। আমরা যদি একক নিয়ে চিন্তা করি, আমাদের একক থেকেই ঐকিক। একক আমরা কাকে বলি? কোনো কিছুর গণনার ক্ষেত্রে সংখ্যা যখন আমরা নিব, যে একটা ইউনিট, যে আমাদের সুবিধাজনক একটা পরিমাপ ধরবো, এই সুবিধাজনক পরিমাপটাকে আমরা বলি একক। আর ওই একক থেকে ঐকিক। আচ্ছা, আমরা ঐকিকের ক্ষেত্রে কি হতে পারে? একটা জিনিসের দাম হতে পারে, ওজন হতে পারে, পরিমাপ হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। যেমন আমরা যদি একটু চিন্তা করি, একটা সমস্যা নিয়ে চিন্তা করি, আমরা যদি একটু খেয়াল করি যে আমি বললাম যে 1 ডজন কলমের দাম 60 টাকা। তাহলে 1 ডজন কলমের দাম যদি 60 টাকা হয়, তাহলে 2 ডজন কলমের দাম কত? আপনি কিন্তু খুব সহজেই বলে দিবেন যে 1 ডজন, যেহেতু আমাদের এখানে আমি বলছি 1 ডজন 60 টাকা, তাহলে 2 ডজন হবে আমাদের ডাবল হয়ে যাবে, তাই না? 2 ডজন হবে 120 টাকা, অর্থাৎ 7 গুণ 2। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমাদের বলা হয় যে 1 ডজন কলমের দাম বা 1 ডজন যে কোনো কিছুর দাম, বললো 1 ডজন আপেলের দাম 60 টাকা, এখন আমরা চাচ্ছি এখানে 15টি, হ্যাঁ 15টি, তখন আমরা কি করব? তখনই আমাদের চলে আসে ঐকিক নিয়ম জিনিসটা আর কি। যে আমাদের ঐকিক বলতে একক, আমি বললাম কিছুক্ষণ আগে যে আমরা সুবিধাজনক একটা ইউনিট বা সুবিধাজনক একটা একক ধরবো, সুবিধাজনক একটা হিসাব ধরবো, সেই হিসাবটাকে আমরা বলবো একক। তাহলে এইখানে আমাদের 1 ডজন সমান, আমরা কিন্তু জানি 1 ডজন সমান আমাদের 1 ডজন, আমি যদি লিখে ফেলি আগে, যে 1 ডজন সমান হচ্ছে, আমরা অলরেডি জানি যে 12টি, আর আমাদের দাম চাচ্ছে কয়টি? 15টির, তাই না? তাহলে এখানে আমরা কি করব? আমরা বলছি 12টির দাম, তাহলে 1 ডজন না লিখে আমরা কি লিখবো? 12টির। হ্যাঁ, 12টি এখানে কলম হতে পারে, খাতা হতে পারে, তাহলে 12টি এক্স দিলাম আমি, যে কোনো কিছু হতে পারে। এত দাম আমরা বলছি 60 টাকা। এখন আমি 15টার দাম চাচ্ছি, তাহলে কি করব? আগে এই যে 12টা, এটাকে আমরা সুবিধাজনক একক, তাহলে সুবিধাজনক সংখ্যার ক্ষেত্রে 1 কে আমরা একক ধরি। তাহলে এই 12টার ক্ষেত্রে আমরা যদি একটা বের করে নিই, এখানে একটির দাম বের করে নেব, তাহলে একটির দাম কি হবে? তাহলে দেখুন এখানে খেয়াল করুন, ঐকিক নিয়মের ক্ষেত্রে কি হয়? যখন এখানে বেশি থেকে কমে, সাধারণত এটা ব্যতিক্রম হয়, যখন বেশি থেকে কমে তখন আমাদের এই যে 60 আছে, এইখানকার যে 12, এই 12টা যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 12টা হয়ে যায়, এখানে হয়ে যাবে ভাগ। আবার আমরা কি চাচ্ছি? এবার আমরা চাচ্ছি 15টি। কয়টি? আমরা 15টি কলম বা 15টি খাতা, 15টি আপেল, যা বলবে তাই। 15টির দাম যেহেতু বের করব, তাহলে কি করব? 15টার দামের ক্ষেত্রে আমরা কি করব? দেখুন এখানে একটার দাম যত, একটা থেকে 15টার দাম হলে কি হবে? বেশি হবে। তাহলে যেহেতু বেশি হবে, তাহলে 15টা উপরে যায় গুণ হবে, তাহলে 60 ইন্টু 15 ভাগ হচ্ছে আমাদের 12। এইটা কাটাকাটি করলে আমরা কিন্তু সমাধান পাবো। আমরা যদি 12 দিয়ে 60 কাটি, তাহলে এখানে 5, আর এখানে 5 15 75। নর্মালিও কিন্তু আমরা এমনিতে চিন্তা করতে পারি, যেহেতু আমাদের 1 ডজন অর্থাৎ কি 12টি কলমের দাম যদি 60 টাকা হয়, তাহলে কি করব? একটা কলমের দাম কত? নর্মালি আমরা জানতেছি 5 টাকা করে, তাহলে 15টার কত? 5 15 75। এটা কিন্তু মুখে মুখেও করা যায়। হ্যাঁ, তাহলে আমরা আপাতত একেবারে বেসিকটা জানলাম যে ঐকিক নিয়ম জিনিসটা আসলে কি। এখন এই ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি এখানে কি করছিলাম, যে আমাদের দাম দেয়া ছিল কয়টা? 12টার, তাই না? এখানে যে 12টা জিনিসের দাম দেয়া ছিল, এই যে আমরা চাচ্ছি কি, দামটাই কিন্তু চাচ্ছি কয়টার? 15টার। তাহলে আমরা মূল্য বের করব, ওই মূল্যটাকে শেষে রাখবো, যেটাকে আমরা বের করব বা যা আমাদের প্রশ্নে চাওয়া হবে সেটাকে আমরা ডান দিকে রাখবো। আমাদের কিন্তু চাচ্ছিল কি, 15টি কলমের বা 15টি আপেল, 15টি কমলা, যাই বলে 15টা পণ্যের দাম। তাহলে দাম চাচ্ছে, আমরা কি করব? তাহলে শুরুতে যে 12টার দাম দেয়া ছিল, দামটাকে শেষে রাখবো। তাহলে আমরা 12টি এক্স এর বা 12টি কলমের দাম আমি রাখছি 60 টাকা। তাহলে আমরা কি করব? আমাদের কাছে যে জিনিসটা প্রশ্নে জানতে চাবে বা আমাদেরকে প্রশ্নে বের করতে বলবে, সেইটা আমাদের রাখবো সবসময় ডান দিকে। এইটা মনে রাখতে হবে, তাহলে আমাদের সমাধানটা খুব ইজি হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যদি কিছু একেবারে বেসিক নিয়ম দেখি এটার ক্ষেত্রে, তাহলে আমরা দেখব প্রথমে এখানে যদি জিনিসের দাম, জিনিসের সংখ্যা যদি বাড়ে, সংখ্যা বাড়লে কি হয়? দামও বাড়ে। আমাদের ঐকিক নিয়মের ক্ষেত্রে এই জিনিসগুলো জানতে হবে আমাদের। আমি বললাম শুরুতে যে পাঁচটা কলমের দাম বললাম 25 টাকা, তাহলে 60টা কলমের দাম কি? কমন সেন্স একটু খাটালে কিন্তু আমরা বুঝতেছি, যেহেতু 5টার দাম 25 টাকা, তাহলে দোকানদার অবশ্যই 25 টাকার থেকে কম টাকায় আমাকে 7টা কলম দিবে না, অবশ্যই টাকা কি বাড়াইতে হবে, তাই না? তাহলে যখন জিনিস বাড়বে, পণ্য বাড়বে, প্রোডাক্ট বাড়বে, আমাদের প্রাইসটাও বাড়বে, অর্থাৎ দামটাও বাড়বে। তাহলে জিনিসের সংখ্যা যখন বাড়বে,
তখন আমাদের দামটাকেও বাড়াতে হবে। জিনিসের সংখ্যা বাড়লে দামকেও বাড়াতে হবে। তেমনি যদি আমরা এখানে শ্রমিক বা সম্পত্তির পরিমাণ যদি বাড়াই, যদি শ্রমিক বাড়াই, একটু খেয়াল করি আমরা, যদি শ্রমিক বাড়াই, আমাদের 10 জন শ্রমিক লাগাইয়া যদি আমি একটা কাজ করি, সেখানে যদি আমি 15 জন শ্রমিককে লাগাইতে যাই, তাহলে কি 10 জনে যে টাকা নিচ্ছে 15 জনে কি একই টাকা নিবে? না, তখন কি 15 জনের জন্য টাকাটাকেও বাড়াইতে হবে বা মজুরিকেও বাড়াতে হবে। তাহলে আমাদের শ্রমিক বা সম্পত্তির পরিমাণ যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদের মজুরি বা খাজনার পরিমাণও বৃদ্ধি করতে হবে। সম্পত্তি যদি বাড়ে, সম্পত্তির ট্যাক্সও বাড়বে। মনে করেন আমি আমার 10 বিঘা সম্পত্তি থাকলে সেই 10 বিঘা সম্পত্তির উপর যে ট্যাক্স, পরের বছর যদি আমার 15 বিঘা সম্পত্তি হয়, তাহলে খাজনাটাও বেড়ে যাবে। তো সেই জিনিসগুলো এইখানে আমাদের পরিমাণটাও বৃদ্ধি হবে। এছাড়া কিছু ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রমটা আমাদের একটু মাথায় রাখতে হয়। ব্যতিক্রম জিনিসটা আসলে কখন হয়? যখন আমরা দেখব সব সময় শ্রমিক বাড়লে কি, এখানে শ্রমিক বাড়লে শ্রমিকের ক্ষেত্রে আমাদের এখানে সম্পর্কটা হচ্ছে কিসের সাথে? আমাদের সম্পত্তির পরিমাণ বাড়ালে আমাদের মজুরিও বাড়ে। কিন্তু কিছু কিছু কাজে, অনেক কাজে যখন আমরা শ্রমিক বাড়াবো, তখন কিন্তু কাজের সময়টা আবার কমে যায়। তাহলে আমরা জানতেছি শ্রমিক বাড়লে পারিশ্রমিক বাড়ে, কিন্তু একটু কমন সেন্স বা একটু মাথা খাটালে কিন্তু আমরা বুঝতে পারতেছি কি, যখন শ্রমিক বাড়াবো, আমি যখন 10 জনকে দিয়ে যে কাজ করাবো, সেই কাজটা যদি আমি 20 জনকে দিয়ে করাই, তাহলে কি লোক আমি ডাবল করলাম না? তাহলে লোক ডাবল করলে কি হবে? কাজটাও কমে আসবে, কাজের যে সময়টা, কাজের সময়টা অর্ধেক হবে। সেটাই বলতেছে এরকম ব্যতিক্রম কিছু কিছু কি আছে, ব্যতিক্রম আছে। যখন আমার লোক বাড়বে বা শ্রমিক বাড়বে, তখন সময়টা কমে আসবে, শ্রমিকের সাথে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। আচ্ছা, তাহলে আরেকটা আমরা দেখব, যদি নির্দিষ্ট পরিমাণ খাদ্য থাকে, খাদ্য যদি একটা মোট খাদ্যের পরিমাণটা যদি ফিক্সড থাকে, হ্যাঁ, তখন কি হবে? লোক সংখ্যা বেড়ে যত ভাগ হবে, নির্দিষ্ট খাদ্য থাকলে লোক সংখ্যা যত গুণ বৃদ্ধি পাবে, আমাদের কি হবে? সময়, আমি কিছুক্ষণ আগে বললাম যে এই কন্ডিশনটা এখানে, যে যখন আমাদের কি হবে, যখন লোক সংখ্যা বেড়ে যাবে, যত ভাগ বা যত গুণ বাড়বে, তো লোক সময়টাও কি হবে? হ্রাস পেয়ে তত ভাগ হবে। ঠিক আছে? তাহলে কিরকম? এই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা বললাম আমি, কি যে আমাদের লোক সংখ্যা কি 2 ভাগ বেড়ে যাচ্ছিল না? আমি 10 জন থেকে 20 জনকে ইনক্লুড করলাম এখানে, একটা একই কাজ 10 জনকে দিয়ে করাচ্ছিলাম, কিছুক্ষণ পরে আমি কি করলাম? ডিসিশন চেঞ্জ করলাম যে আমি কি 20 জনকে দিয়ে করাবো। তাহলে আমাদের 10 জন থেকে কাজ হচ্ছে আমি 20 জনকে দিয়ে করাবো এখন। তাহলে 10 জনকে বাদ দিয়ে আমি 20 জন যখন ইনক্লুড করব, তাহলে এইটা কয় গুণ বেড়ে যাচ্ছে? বা 2 ভাগ, লোক কি 2 গুণ বা 2 ভাগ বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের সময়টা কি হবে? 10 জনে যে কাজ করতো, 10 জনে যদি আমাদের দেখা যাচ্ছে যদি 10 জনে আমাদের কত 50 দিনে কাজটা করে, তাহলে আমি যখন 20 জন লাগাচ্ছি, তখন কাজটা কি 2 ভাগ কমে আসবে, 2 ভাগ কি কমে আসবে, ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে আমাদের 50 দিন যদি 10 জনে ওই কাজটা করে, তাহলে 20 জনে করবে অর্ধেক দিন, তার মানে কি 25 দিন। ঠিক আছে? তাহলে এই জিনিসটা এখানে বুঝাতে যাচ্ছে। তাহলে আমাদের সময়টাও বেড়ে, আবার যদি বলে যে লোক সংখ্যা কমে যায়, লোক সংখ্যা যদি কমে যায়, মনে করেন এখানে লোক সংখ্যা কি হবে? কমে গেলে সময়টা আবার উল্টা বেড়ে যাবে, গুণ হবে, তত গুণ বেড়ে যাবে এখানে। তাহলে কিরকম? আমরা শুরুতে যদি এখানে আমাদের লোক সংখ্যা, তাহলে 20 জনকে দিয়ে যদি আমি কাজ করাই, 20 জনকে দিয়ে কাজ করাচ্ছি, পরের বার আমি কি করলাম? আমার সামর্থ্য নাই, তাহলে আমি কি করব? 10 জনকে দিয়ে করাবো কাজ। হ্যাঁ, তাহলে 10 জনকে দিয়ে করালে সেই কাজটা কি হবে? সময় বেশি লাগবে না, যেহেতু 20 জনের কাজ 10 জন করবে, তাহলে ডাবল সময় লাগবে, অর্ধেক অর্ধেক লোক কমে যাচ্ছে, সময় তাহলে কি হবে? ডাবল। এই যে 2 ভাগ লোক কমেছে, তাহলে 2 ভাগ বা 2 গুণ সময় বেশি লাগবে, ওইটা আর কি, ভাইস ভার্সা রুলস। আচ্ছা, থার্ড যে কন্ডিশনটা আছে, এটা যদি আমরা একটু দেখি, দাম বা মূল্য নির্ধারণে সংখ্যা কমলে দামও কমবে। যখন আমরা দাম বা মূল্য নির্ধারণে যদি সংখ্যাটা কমে, তাহলে দামটাও কি কমে আসবে। কিরকম করে? আমরা যদি একটু চিন্তা করি, যদি আমরা দেখি দাম, মনে করেন এখানে 50 টাকা আছে, তাহলে 50 টাকা নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা এখানে 50 টাকাকে আমরা ধরলাম 50 টাকা ধরলাম যে 10টা জিনিসের দাম, কয়টা? 10টা জিনিসের দাম। এখন আমি যদি সংখ্যাটা কমাই, 10টা জিনিসের দাম যদি 50 টাকা হয়, ওই যে সংখ্যাটা যদি আমি কমাই, এখন 10টা না নিয়ে আমি নিব 5টা, তাহলে 5টার দাম কত হবে? 5টার দাম কত হবে? 10টা যেহেতু আমি অর্ধেক করছি, তাহলে 5টাও কি সংখ্যাটা কমে আসতেছে এক কথায়। তাহলে আমাদের এখানে কত হবে? 25 টাকা। আমি যদি 10টা না নিয়ে একটা নিতে চাই, তাহলে একটা নিলে কত হবে? আমরা জানতেছি 50টা, তখন 10 দিয়ে কি করব? ভাগ দিব, তাহলে আমরা পেয়ে যাব 5 টাকা। তাহলে এই রকম যখন আমরা, থার্ড কন্ডিশনটা হচ্ছে দাম বা মূল্য নির্ধারণের ক্ষেত্রে যখন আমরা সংখ্যাটা কমাবো, তখন দামটাও আমাদের কমে আসবে। এইটুকু হচ্ছে আমাদের মোটামুটি ঐকিক নিয়মের। আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ক্লাসে আমরা কিছু এক্সারসাইজ দেখবো এবং খুবই শর্টকাটে কিভাবে ম্যাথ করা যায় সেগুলো শিখবো। তো এতক্ষণ পর্যন্ত থাকার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।